খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলার স্বার্থে ওকে রক্ষা করুন, বড় চক্রান্তের অভিযোগ তুলে কাতর আর্জি পিতা শিশির অধিকারীর। মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্যে বিতর্ক, গালিগালাজ অশালীর মন্তব্য কি ফৌজদারি অপরাধ, জানুন আইন কি বলছে। আগস্টে টানা 14 দিন বন্ধ থাকবে ব্যাংক, বাড়ি থেকে বের হওয়ার আগে ঝটপট দেখে নিন ছুটির সম্পূর্ণ তালিকা। নিট আন্দোলনের প্রধান মুখ, মারাঠি মিডিয়াম স্কুলে পড়া অভিজিৎ দীপকে নিজে কতদূর পড়েছেন, কেমন রেজাল্ট। পাকিস্তানের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক্স অ্যাকাউন্টে যোগাযোগ, হামিম কাণ্ডের সামনে ভয়ঙ্কর সব তথ্য। বিকট শব্দ, হুড়মুড় করে ভাঙল চারতলা বাড়ি, বেঘোরে শেষ একের পর এক মানুষ। নাগরিক পরিষেবার বেহাল দশার অভিযোগ, পানিহাটি পৌরসভায় বামফ্রন্টের প্রতিবাদ। ভারতীয় পাসপোর্ট কি নাগরিকত্বের প্রমাণ, বিতর্কের মাঝেই বড় বার্তা কেন্দ্রের। মিড ডে মিলে এবার মাছও, ডিমের পর আরও পুষ্টিকর খাবার সংযোজনের ইঙ্গিত মন্ত্রীর নিশীথ প্রামাণিকের। বহু বিবাহ নিষিদ্ধ করুন, মুসলিম মহিলাদের সুরক্ষা দিন, দাবি উঠেছে মুসলিম মহিলা সংগঠন থেকে, কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট। শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরানো হবে, প্রত্যর্পণ ইস্যুতে অবশেষে মুখ খুলল নরেন্দ্র মোদী সরকার। টানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে অলকানন্দার, পরিস্থিতির দিকে নজর প্রশাসনের। সিবিআইয়ের নতুন স্ট্যাটাস রিপোর্টে কার কার নাম। দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টির দাপট, তবু বজ্রবৃষ্টির আশঙ্কা কলকাতা সহ একাধিক জেলায়। পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদীদের মুখে রামপ্রসাদ বিসমিলের সরফরোশি কি তামান্না স্লোগান। শিলিগুড়ি আজকের আবহাওয়া, মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসে। শুধু আমি নই, নিশানায় আরও এক মন্ত্রী, বর্ধমানে জৈশ জঙ্গি ধরা পড়তেই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখন যাই, বুঝতে পারি মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে, কি বলছেন মদন মিত্র। বাংলায় হাই স্পিডে ছুটছে রেল, বরাদ্দ বেড়েছে 3 গুণেরও বেশি, শ্রমিকের প্রশ্নে সংসদে জবাব রেলমন্ত্রীর। উপনির্বাচনের প্রস্তুতি শুরু করল বিজেপি, নন্দীগ্রামের দায়িত্বে জ্যোতির্ময়, রেজিনগরে প্রবাল চলতি সপ্তাহেই আসরে নেতারা। ছাত্র নয় যেন দাগিদের জমায়েত, বাবা স্বামীর রক্তাক্ত অভিজ্ঞতা তুলে ধরল দিল্লি পুলিশের পরিবার। কেন্দ্রীয় এজেন্সি থেকে দক্ষতা নিয়ে কাজ করেছে রাজ্যের পুলিশ, বললেন শুভেন্দু। পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা। সংসদে সোজা মোদির ঘরে শতাব্দী রায়, প্রায় 15 মিনিট ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে কি নিয়ে গোপনে কথা বললেন সাংসদ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে, প্রশ্ন শুনে কি করলেন শতাব্দী রায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলার ছক কষেছিল। বর্ধমান থেকে সন্দেহভাজন জৈশ জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ, এই নিয়ে শোরগোল পড়েছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর ওপর হামলার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শুভেন্দুর পিতা তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। তিনি বলেন, বাংলার স্বার্থে ওকে রক্ষা করুন। একই সঙ্গে পুলিশের প্রশংসা করে তার বক্তব্য, যারা এসব চক্রান্ত করছে সেই চক্রান্ত বেশি দিন টিকবে বলে আমার মনে হয় না। কি বললেন শিশির। শুভেন্দুর ওপর যে হামলার চক্রান্ত অনেক বছর ধরেই করা হচ্ছে সে কথা তুলে ধরে এদিন শিশির অধিকারী বলেন, এই চক্রান্ত বহুদিনের। একবার বাথরুম ভেঙে ঢুকে পড়েছিল আমার ছোট ছেলে সৌমেন্দু, সাংসদ সৌমেন্দু অধিকারী সেদিন আটকে ছিল, আমি না থাকলে মেরে ফেলতো সেদিন। সেটার পর একবার ছুরি নিয়ে 3 তলায় উঠে পড়েছিল একবার, সেও ধরা পড়ে গেল। তার জন্য পুলিশের ইনস্ট্রাকশনে তার যা চলা দরকার, যেসব থাকা দরকার তাই করে, কিন্তু পুলিশের কথা তো বেশি শোনে না। মুশকিল হচ্ছে সেখানে পুলিশ প্র্যাকটিক্যালি ওকে খুব গার্ড দিয়ে রাখে। পুলিশরাও জানে, বিশেষ করে সেন্ট্রাল ফোর্স সিআরপিএফ আছে, তারাও জানে এবং তারা সেভাবে গার্ড দেওয়ার চেষ্টা করে। মানুষের লোক মানুষের কাছে বেরিয়ে যেতে চায়, ছিটকে বেরিয়ে যায়, এটাই ভয় করছে। মুখ্যমন্ত্রীর ওপর হামলার চক্রান্ত নিয়ে কেন্দ্রের তরফে সতর্ক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দিল্লি থেকে আমাদের গত 1.5-2 মাসে বারে বারে অ্যালার্ট করা হয়েছে যে পাকিস্তান বাংলাদেশ এসব জায়গা দিয়ে
প্যাসেজ করে কেউ না কেউ ঢুকছে এবং সেরকম খবর ওদের কাছে ছিল এবং সে খবরের ফল পশ্চিমবঙ্গ পুলিশ আজকে প্রমাণ করে দিয়েছে যে এসব খবর ঠিক। রাজনৈতিক শত্রুতা থেকেই এই হামলার চক্রান্ত বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রীর পিতা বলেন, রাজনৈতিক শত্রুতা থেকে তো আমাদের পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য বহু চেষ্টা করেছে। যখন আমরা কংগ্রেস ছেড়ে বেরিয়ে এলাম তখন আমাদের পরিবারের নামে ছিল প্রায় 149টা মামলা। আবার গত সরকারের সেই মামলার দল ছেড়ে দিয়ে যখন বেরিয়ে এলাম তখন তো কোনো সভা করতে দেয়নি, হাইকোর্ট করতে হয়েছে। আপনারা জানেন প্রায় 150 থেকে 200 বার হাইকোর্টে যেতে হয়েছে অনুমতির জন্য। মামলাও অনেক পড়েছে। এমনকি কেউ কেউ আবার মিথ্যা মামলা, পুরনো 20 বছর আগের কোনো মামলাকে বার করে আনার চেষ্টা করেছে, করে কোনো রকমে অন্দর করে দাও। এই হচ্ছে কথা। বাংলার স্বার্থে ওকে রক্ষা করুন। সন্দেহভাজন জঙ্গিকে ধরার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়ে শিশির অধিকারী বলেন, বর্তমান সরকারের পুলিশকে ধন্যবাদ দেব। নিশ্চয়ই তারা রক্ষা করেছেন মুখ্যমন্ত্রীকে এবং তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা যেন সতর্ক দৃষ্টি রাখেন, কারণ ঘর ছেড়ে বেরিয়ে গেলে ওরাই তো আমাদের রক্ষক, তারা যেন রক্ষা করেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ওকে রক্ষা করুন, বাংলার স্বার্থে ওকে রক্ষা করুন। আর যারা এসব চক্রান্ত করছে সেই চক্রান্ত বেশি দিন টিকবে বলে আমার মনে হয় না, পারবে না। ভারত সরকার যেভাবে নজর রেখেছে আমি তাদের ধন্যবাদ জানাই। দিল্লির যন্তর মন্তরে নিট ইউজি বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এক তরুণীর আপত্তিকর ও অশালীন মন্তব্যের অভিযোগে 0 এফআইআর দায়ের হওয়ার পর নতুন করে সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন। শুধু গালিগালাজ বা আপত্তিকর ভাষা ব্যবহার করলেই কি ফৌজদারি অপরাধ হয়? আইন বিশেষজ্ঞদের মতে এর উত্তর নির্ভর করে ঘটনার প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং সেই বক্তব্যের সম্ভাব্য প্রভাবের ওপর। সব ধরনের গালিগালাজ কি অপরাধ? ভারতীয় ন্যায় সংহিতা 2023-এ এমন কোনো পৃথক ধারা নেই যেখানে শুধুমাত্র গালিগালাজ করাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এমন অপমানজনক মন্তব্য করেন যার উদ্দেশ্য বা সম্ভাব্য ফল জনশৃঙ্খলা ভঙ্গ, হিংসা বা অন্য কোনো অপরাধে প্ররোচনা দেওয়া হয় তাহলে তা আইনের আওতায় আসতে পারে। ধারা 352, ইচ্ছাকৃত অপমান ও শান্তিভঙ্গের প্ররোচনা। বিএনএসের ধারা 352 অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃতভাবে অন্য কাউকে অপমান করেন এবং সেই অপমানের ফলে জনশৃঙ্খলা ভঙ্গ বা অন্য কোনো অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এখানে শুধুমাত্র অশালীন শব্দ ব্যবহারের বিষয়টি নয়, বরং সেই বক্তব্যের উদ্দেশ্য এবং তার সম্ভাব্য পরিণতিকেই গুরুত্ব দেওয়া হয়। এই ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড অথবা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে। ধারা 351, হুমকি থাকলে শাস্তি আরও কঠোর। যদি গালিগালাজের সঙ্গে কারো জীবন, সম্পত্তি বা সুনামের ক্ষতির হুমকি যুক্ত থাকে তাহলে বিএনএসের ধারা 351 প্রযোজ্য হতে পারে। এই ধারায় কারো মধ্যে ভয় সৃষ্টি করা বা তাকে কোনো কাজ করতে বা না করতে বাধ্য করার উদ্দেশ্যে হুমকি দেওয়ার অপরাধ হিসেবে গণ্য হয়। শাস্তি অপরাধের গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ 2 বছর থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ধারা 356, মানহানির অভিযোগ। যদি কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা অভিযোগ বা তথ্য প্রকাশ করে তার সুনাম ক্ষুণ্ণ করা হয় তাহলে সেটি বিএনএসের ধারা 356 অনুযায়ী মানহানি হিসেবে বিবেচিত হতে পারে। তবে কোনো বক্তব্য মানহানিকর কিনা তা নির্ভর করে সংশ্লিষ্ট ঘটনার তথ্য প্রমাণ এবং আদালতের বিচার বিশ্লেষণের ওপর। আইন কি বলছে? আইন বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র কটু ভাষা ব্যবহার করলেই স্বয়ংক্রিয়ভাবে ফৌজদারি অপরাধ হয় না। আদালত প্রতিটি ক্ষেত্রে বক্তব্যের প্রেক্ষাপট, উদ্দেশ্য, বক্তব্যের সম্ভাব্য প্রভাব এবং জনশৃঙ্খলার ওপর তার প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। অর্থাৎ একই ধরনের ভাষা এক পরিস্থিতিতে অপরাধ হিসেবে গণ্য হতে পারে, আবার অন্য পরিস্থিতিতেও নাও হতে পারে। উৎসব, জাতীয় উদযাপন এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিপূর্ণ 2026 সালের আগস্ট মাস। আর সেই কারণেই চলতি মাসে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে দফায় দফায় বেশ কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রকাশিত সরকারি নির্দেশিকা অনুযায়ী রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার সহ চলতি আগস্ট মাসে মোট 14 দিন ব্যাংকগুলিতে ছুটির দিন ধার্য করা হয়েছে। তবে সাধারণ মানুষের সুবিধার্থে মনে রাখা প্রয়োজন যে এই 14টির ছুটির দিন কিন্তু দেশের সমস্ত রাজ্যে বা শহরের জন্য একযোগে প্রযোজ্য নয়। স্থানীয় উৎসব, ধর্মীয় আচার এবং রাজ্য সরকারের নির্দিষ্ট নির্দেশিকা
ও নিয়মকানুনের ওপর নির্ভর করে এর মধ্যে বহু ছুটির শুধুমাত্র নির্দিষ্ট কিছু শহর বা রাজ্যে কার্যকর হবে। তাই আগামী দিনে যদি আপনার কোনো জরুরি ব্যাংকিং কাজ থাকে তবে অযথা হয়রানি বা অসুবিধা এড়াতে বাড়ি থেকে বের হওয়ার আগে আপনার নির্দিষ্ট শহরের ছুটির তালিকাটি একবার চোখ বুলিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। আগস্ট 2026-এর প্রধান ব্যাংকের ছুটির তালিকা। 13 আগস্ট 2026 বৃহস্পতিবার, দেশপ্রেম দিবস উপলক্ষে শুধুমাত্র ইম্ফলে ব্যাংকগুলি বন্ধ থাকবে। 15 আগস্ট 2026 শনিবার, স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। 16 আগস্ট 2026 রবিবার, সাপ্তাহিক ছুটির কারণে দেশ জুড়ে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। 19 আগস্ট 2026 বুধবার, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর জয়ন্তী উপলক্ষে শুধুমাত্র আগরতলা অঞ্চলে ব্যাংক ছুটি থাকবে। 22 আগস্ট 2026 শনিবার, মাসের চতুর্থ শনিবার হওয়ায় দেশ জুড়ে সমস্ত ব্যাংকে নিয়মিত ছুটি থাকবে। 25 আগস্ট 2026। কিছুদিন আগেও নামটা প্রায় কারো জানা ছিল না, মুখ চেনা তো দূরের কথা, জাতীয় রাজনীতির আলোচনাতেও তার কোনো উপস্থিতি ছিল না। কিন্তু দিল্লির যন্তর মন্তরে শিক্ষা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের পর সেই ছবিটা বদলে গেছে। অল্প সময়ের মধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিজিৎ দীপকে। আন্দোলনের মুখ হিসেবে তার নেতৃত্ব, বক্তব্য এবং নতুন রাজনৈতিক উদ্যোগ এখন দেশজুড়ে চর্চার বিষয়। নতুন রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি ওরফে সিজেপির প্রতিষ্ঠাতা এই অভিজিৎকে কী তার শিক্ষাগত যোগ্যতা, কীভাবেই বা এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে তিনি জাতীয় রাজনীতির আলোচনায় উঠে এলেন? ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে সম্প্রতি গঠিত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পর 2026 সালের মে মাসে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। দীপকে ও ককরোচ জনতা পার্টি দল ঘোষণার কিছুদিনের মধ্যেই অভিজিৎ দীপকে শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা নিয়ে সরব হন। পরীক্ষায় অনিয়ম, সরকারি শিক্ষার মান এবং শিক্ষা মন্ত্রকের জবাবদিহির দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের ডাক দেন তিনি। প্রথম দিকে আন্দোলনে অংশ নেন অল্প কয়েকজন ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে, প্রচার এবং ধারাবাহিক জনসভার মাধ্যমে আন্দোলনের পরিধি দ্রুত বাড়তে থাকে। তার দাবি ছিল শিক্ষা ব্যবস্থার সমস্যার সাময়িক সমাধান নয়, প্রয়োজন কাঠামোগত পরিবর্তন। ধীরে ধীরে বিভিন্ন রাজ্য থেকে ছাত্রছাত্রীরা আন্দোলনে যোগ দেন এবং বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রে চলে আসে। আম আদমি পার্টির সমর্থক অভিজিৎ দীপকের রাজনৈতিক পথচলা একেবারে নতুন নয়। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী তিনি একসময় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গেও কাজ করেছেন। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের বাসিন্দা দীপকে দীর্ঘদিন ধরেই ভারতের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে আসছেন এবং একাধিকবার শিক্ষা সংস্কারের দাবি তুলেছেন। মধ্যবিত্ত পরিবার থেকে জাতীয় রাজনীতিতে 1996 সালে মহারাষ্ট্রে জন্ম অভিজিৎ দীপকের। দলীয় ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মধ্যবিত্ত মারাঠি পরিবারের বড় হওয়া অভিজিতের তার বাবা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। মা এখনও একটি ছোট হোম টিউশন সেন্টার চালান। দীপকে দশম শ্রেণী পর্যন্ত পড়েছেন মারাঠি মাধ্যম স্কুলে। পরে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরু করেন। দলীয় ওয়েবসাইটের দাবি, উচ্চ মাধ্যমিকে তিনি 92% নম্বর পেয়েছিলেন। তবে একই ওয়েবসাইটে তার উচ্চ মাধ্যমিক বোর্ড সম্পর্কে দুটি ভিন্ন তথ্য দেওয়া হয়েছে। একদিকে বলা হয়েছে তিনি সিবিএসই বোর্ডে পড়েছেন, অন্যদিকে মহারাষ্ট্র স্টেট বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়ার কথাও উল্লেখ রয়েছে। ফলে এই তথ্য নিয়ে কিছু অসঙ্গতি রয়েছে। ইঞ্জিনিয়ারিং থেকে আন্তর্জাতিক রাজনীতি। 2018 সালে ঔরঙ্গাবাদের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে স্নাতক হন দীপকে। কলেজ জীবনে